আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে। আমার পাঠঘরের আরেকটা সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, কারণ খাদ্য অধিদপ্তরে একটা বড় নিয়োগ চলতেছে। এখানে অনেকে অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি। তো অনেকের একটা দিক নির্দেশনার প্রয়োজন, এবং এর সাথে সাথে এর পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার কৌশল এবং সিলেবাসের কি কি আছে না আছে, এই সকল বিষয়ে জানার অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। তো সেই জন্য আজকে আমরা এই ভিডিওটা করতেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছে আল্লাহর রহমতে। তো স্যার আজকে মূল যে কোশ্চেনটা সেটা হচ্ছে স্যার, খাদ্য অধিদপ্তরের নিয়োগের স্যার সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে স্যার আমাদের কি দিক নির্দেশনা আপনি দিবেন স্যার? আচ্ছা আবির, আচ্ছা, তো তোমার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমাদের যারা ভিউয়ার আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। কারণ আমরা এমনটা দেখেছি যে আবির, স্যার যে আমাদের ভিডিও একবার দেখেছেন কিন্তু উনি সাবস্ক্রাইব করেননি বা লাইক মানে কমেন্ট কমেন্ট করেছেন বা শেয়ার করেছেন, কিন্তু আমাদের ভিডিওগুলো তিনি পরে আর পাচ্ছেন না। এক্স্যাক্টলি স্যার। আজকেও কয়েক এইটার সংখ্যা কিন্তু অনেক স্যার। আমরা দেখলাম প্রায় 30-40% লোক সাবস্ক্রাইব করতেছে না, ভিডিও করতেছেন থেকে এবং চলে যাচ্ছে। আজকেও কিন্তু তোমার 4-5 জনকে আমাদের লিঙ্কগুলো আবার দিতে হয়েছে, দিতে যেহেতু হয়েছে, নাম্বার exactly. ছিল ওনাদের, লিঙ্কটা আবার দিতে হয়েছে ওনাদেরকে। স্ক্রিনশট দিয়ে রাখছিলেন, লিঙ্কটা Exactly, দিয়ে sir. রাখছেন এটা। তো আবির, যেটা হচ্ছে কি যে খাদ্য অধিদপ্তরের আমরা মূল যে প্রশ্নটা যেটা পাচ্ছি, বেশিরভাগই করছেন যে পরীক্ষা পদ্ধতি কিরকম হবে। এক্স্যাক্টলি স্যার। তো পরীক্ষা পদ্ধতি আমরা যেটা দেখেছি যে উইথ রিসপেক্ট, যারা কাজ করেছেন অনলাইনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন তারা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে স্পষ্ট বলতে পারেননি। জি স্যার, এইটা মূল আর প্রবলেম। মূল প্রবলেম, আর যেটা হচ্ছে যে এদের মধ্যে বেশিরভাগরাই সার্কুলারটাকে A to Z পড়েননি। যে কোনো পরীক্ষার জন্য বা যে কোনো বিজ্ঞপ্তির জন্য সার্কুলারটাই হচ্ছে মূল। আর যারা চাকরি পাবেন আপনারা, আপনাদের জন্য এই সার্কুলারটা চাকরির একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই সার্কুলারটা দরকার হবে। সার্কুলারটা যদি ভালো করে পড়তেন তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা জেনে ফেলতে পারতেন। তো যাই হোক আবির, তো আমরা এই পার্টটুকুতে আমরা সরাসরি আমাদের কম্পিউটারে চলে যাব, আমরা ওইখান থেকে আপনাদেরকে দেখাবো। পুরো পদ্ধতিটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চলুন আমরা শুরু করি। আচ্ছা আসুন আমরা একটু সার্কুলারটা একটু দেখে নেই। দেখেন, যে কোনো পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষা পদ্ধতি বা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যে সিলেবাস মানবন্টন পরীক্ষা পদ্ধতি, মূলত সার্কুলার থেকে কিছুটা ধারণা পাওয়া যায়, পুরো ধারণাটুকুই পাওয়া যায়। আচ্ছা আসুন আমরা একটু সার্কুলারটা দেখি। সার্কুলারটা মোটামুটি আপনারা সবাই দেখেছেন, কিন্তু আমি যেভাবে দেখার কথা বলেছি সেভাবে দেখেন নাই। এই সার্কুলারটা হচ্ছে 9/3/2025 তারিখে, আর এর স্মারক নং হচ্ছে 120। যদিও এইটা এই মুহূর্তে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যখন চাকরিটা পাবেন, তখন এই স্মারক নম্বরগুলো গুরুত্বপূর্ণ হবে। প্রায় পুরো চাকরির জীবনে এটা লাগবে আপনাদের। তো আপনাদের যে টোটাল সার্কুলার একটু বলে দিয়েছে, যেটা খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 ইত্যাদি, এগুলো একটু আপনারা দেখে নেবেন বা দেখে নিয়েছেন অলরেডি। আর এই ফাঁকে আমি একটু বলে রাখি, আপনাদের আবেদনের শেষ তারিখ কিন্তু আগামীকাল, অর্থাৎ 7 মে হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো সুতরাং 7 মে আবেদনের শেষ তারিখ, এবং আপনারা এই 7 মে অবশ্যই 7 মে এর মধ্যে আপনারা আপনাদের আবেদনটা কমপ্লিট করে রাখবেন, এবং কমপ্লিট করে আপনাদের আবেদনের একটা কপি অবশ্যই আপনাদের কাছে রেখে দেবেন। তো পদগুলো এগুলো জানি আমরা। দেখেন এই যে পদগুলো আছে এই পদগুলো, এটা হচ্ছে 13তম গ্রেডের উপখাদ্য পরিদর্শক। এইখানে মূলত পদ বেশি, 429। আর ষাটলিপিকার, এটা টেকনিক্যাল, কারণ আপনাকে ষাটলিপিতে এক্সপার্ট থাকতে হবে। তাহলে 1 নম্বর পদ যেটা, সে 1 নম্বর পদটা হচ্ছে জেনারেল পদ। 2-3 নম্বর পদটা হচ্ছে জেনারেল পদ, 2 এবং 3 নম্বর পদটা হচ্ছে আপনাদের জন্য টেকনিক্যাল পোস্ট। আমরা এগুলো একটু এই কারণে ধারণা দিচ্ছি যে আপনার পরীক্ষা পদ্ধতি কীরকম হবে সেটা তো একটা বিষয়, আমরা এগুলো একটু দেখে নিই। 3 নম্বর পদ, এটা হচ্ছে একটা টেকনিক্যাল পোস্ট, 60 মুদ্রাক্ষরিক টেকনিক্যাল পোস্ট। 4 নম্বর যে পোস্ট যেটা, সেটা হচ্ছে আপনার জেনারেল পোস্ট। 5 নম্বর পোস্ট জেনারেল পোস্ট, 6 নম্বর পোস্ট জেনারেল পোস্ট। আমরা এবার একটু চলে আসি 7 নম্বর পোস্টে। 7 নম্বর পোস্ট, এটাও জেনারেল পোস্টে আমরা বলতে পারি, এটা একটা সাবজেক্টিভ পোস্ট, রসায়ন থাকতে হবে। 8 নম্বর পোস্ট, এটা টেকনিক্যাল পোস্ট। 8 নম্বর পোস্ট টেকনিক্যাল পোস্ট। তো 9 নম্বর পোস্ট, এটাও টেকনিক্যাল পোস্ট। 10 নম্বর পোস্ট, এটাও টেকনিক্যাল পোস্ট। 12 নম্বর পোস্ট, এটাও 12 নম্বর পোস্ট, এটাও টেকনিক্যাল পোস্ট। 13 নম্বর পোস্ট টেকনিক্যাল পোস্ট। 14 নম্বর পোস্ট টেকনিক্যাল পোস্ট। 15 নম্বর পোস্ট টেকনিক্যাল পোস্ট।
16 নম্বর পোস্ট, এটা টেকনিক্যাল বলতে পারি আমরা, কারণ এখানে কম্পিউটারে আপনার দক্ষতা থাকতে হবে, ডাটা এন্ট্রি, এইটাও টেকনিক্যাল পোস্ট আমরা বলতে পারি। 18 নম্বর ল্যাবরেটরি, এইটাও টেকনিক্যাল পোস্ট আমরা বলতে পারি। তো যাই হোক, এই পদগুলো তো আপনারা জানেন, কারণ এই পদগুলোর কথা আমি এই কারণে বললাম যে এই পদগুলো আপনাকে একটু জানতে হবে কোনটা টেকনিক্যাল পোস্ট, কোনটা জেনারেল পোস্ট। আর যারা আবেদন করেছেন তারা তো জেনে শুনে বুঝে আবেদন করেছেন। এরপরে চলে এসে আমরা নিয়োগের শর্তাবলী। এই নিয়োগের শর্তাবলী একটু ভালোভাবে দেখে নেবেন আপনারা, কারণ আমি দেখেছি যে এই ভিডিওটা আপনাদের জন্য এই কারণে নিয়ে আসা যে বিভিন্ন জায়গায় আমি দেখেছি বিভিন্ন ধরনের ঠিক মানে তথ্যগুলো একটু গড়মিল হচ্ছে, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে তথ্য দেওয়ার চেষ্টা করছেন। তো যেটা প্রথম নম্বর হচ্ছে যারা আবেদন করেছেন তারা, অর্থাৎ এটা যেহেতু একটা সার্কুলার অর্থাৎ পুনঃ সার্কুলার, সেক্ষেত্রে যারা 31/8/2023 তারিখের ওই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই। তারপরে আমরা চলে যাব, একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে আমরা নিচের দিকে যাব। দেখেন 8 নম্বরে যে পোস্টটা বলছে আপনাদেরকে একটু খেয়াল করেন। 8 নম্বরে বলছে 1, 4, 5, 6 এবং 10, অর্থাৎ এই যে পোস্টগুলো 1, 4, 6 এবং 10, এই পোস্টগুলো টেকনিক্যাল পোস্ট। এই টেকনিক্যাল পোস্টগুলোতে আপনাদেরকে প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, গণিত সাধারণ বিষয়ে লিখিত পরীক্ষা, একটু খেয়াল করুন, সাধারণ বিষয়ে লিখিত পরীক্ষার কথা বলেছে, লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে। 1, 4, 5, 6 এবং 10 নং বর্ণিত পদে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে এবং শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এখন প্রশ্নটা হলো লিখিত পরীক্ষা, আমরা একটু পরে লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। তো এখন দেখেন যে আগে যে পরীক্ষাগুলো হয়েছে আমরা যেটা দেখেছি, আগের পরীক্ষাগুলোতে এমসিকিউ বেস পরীক্ষা হয়েছে, আগের যে পরীক্ষাগুলো, এবং কয়েকটা পরীক্ষাতে আমি নিজেও দায়িত্বপ্রাপ্ত ছিলাম, অর্থাৎ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ছিলাম। তো এই পরীক্ষাগুলো এমসিকিউ পরীক্ষা হয়েছে। আবার যে 2, 3, 16 এবং 17 এগুলো টেকনিক্যাল পোস্ট। এখানে বলে দিয়েছে যে শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তার মানে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষা হবে। আর 7, 8, 9, 10, 11 থেকে 24 এই বর্ণিত পদে ইত্যাদি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মানে যেগুলো টেকনিক্যাল পোস্ট, সেই টেকনিক্যাল পোস্টগুলোর মধ্যে কিছু কিছুতে আপনার লিখিত পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষা হতে পারে, আর যেগুলো জেনারেল পোস্ট লিখিত পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা হবে। আর যারা মোটর মানে ড্রাইভার পরীক্ষায় যারা দিবেন তাদের বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যাক, এগুলো আপনারা দেখে নেবেন। তো এখন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, মূলত যে পয়েন্টটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো যে প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারবেন। দ্যাট ইজ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অর মানে আমাদের মোস্ট হাইলাইটেড পয়েন্ট। এই পয়েন্টটাতে আমাদের যেটা বলেছে যে আপনাদের পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা, লিখিত প্লাস ভাইভা বা মৌখিক পরীক্ষা, লিখিত প্লাস ভাইভা বা মৌখিক পরীক্ষা। আর আপনার প্রযোজ্য ক্ষেত্রে সেইখানে ব্যবহারিক পরীক্ষা হতে পারে, প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হতে পারে। যেমন আমরা যেই জায়গাগুলোতে দেখলাম যে এই জায়গাগুলোতে ব্যবহারিক পরীক্ষা হতে পারে। তো এখন আপনাদের তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, যে বিষয়টা হলো যে আমাদের মূলত পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা যোগ এরপরে, মানে মূল পরীক্ষাটা লিখিত পরীক্ষা, এরপরে প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা, যেটা পদের উপর ভিত্তি করে সেটা হবে। কিন্তু এখন এখানে বলছে বাছাই পরীক্ষা। এখন বাছাই বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। তো তার মানে প্রয়োজনে কর্তৃপক্ষ প্রিলিমিনারি। এখন দেখেন যে আমাদের যে পদগুলোতে আবেদন বেশি হবে, যেমন একদম প্রথম পদটাতে যদি আমরা চলে যাই, প্রথম পদটাতে যেখানে আমাদের অর্থাৎ উপসহকারী পরিদর্শক যে পদটা আছে, প্রথম যে পদ, এই পদ সহ আরও কিছু পদে যেহেতু আবেদন বেশি হবে, অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা বেশি হবে, এই কারণে এই পদগুলোতে
যেমন এই যে পরিদর্শক 429 এই পদগুলোতে 429 এই পদগুলোতে আপনার যেহেতু আবেদন মানে বেশি হওয়ার কারণে এই পদগুলোতে আপনার বাছাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি বা প্রিলিমিনারি সম্ভাবনা বেশি, বলতে প্রিলিমিনারি পরীক্ষা হবেই। এই পদগুলোতে প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেহেতু প্রার্থী বেশি থাকবে। একবারে যদি এত সংখ্যক পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা নিতে যায় সেটা একটা বিশাল কর্মযজ্ঞ হবে, যে কারণে এইখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে। এখন এই প্রিলিমিনারি পরীক্ষা মেবি 100 মার্কের হতে পারে, অথবা যেহেতু এটা 13তম গ্রেডের 100 মার্কের হতে পারে। যদি 100 মার্কের না হয় তাহলে 80 মার্কের হবে। তবে আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা বলে বা বিগত বছরের প্রশ্নগুলো আমাদেরকে যেটা বলতেছে, সেখানে লিখিত পরীক্ষা হয়েছে 100 মার্কের। বিষয়টা আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের যে সার্কুলার, সেই সার্কুলারে স্পষ্ট করে বলে দিয়েছে আপনাদের লিখিত পরীক্ষা হবে। যদি কর্তৃপক্ষ প্রয়োজন বোধ করে তাহলে সেক্ষেত্রে আপনার বাছাই পরীক্ষা তারা নিতে পারে। আমি এই কারণেই বলেছিলাম যে আপনারা সার্কুলারটা ঠিকমতো পড়েননি, আর যারা এগুলো নিয়ে কাজ করছেন তারা সার্কুলার ঠিকমতো পড়েননি। সার্কুলার ঠিকমতো না পড়ার কারণে এই ইনফরমেশন গ্যাপটা রয়ে গিয়েছে। তো এরপরে আমরা চলে আসি আবেদনের পূরণের শর্তাবলী। এগুলো আপনারা করে ফেলেছেন, আর আবেদনের যেহেতু আর বাকি নেই, এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। তো এবার আমরা চলে আসি, তাহলে আমরা মোটামুটি ধারণা পেলাম যে আমাদের পরীক্ষাটা হবে মূলত পরীক্ষাটা হবে আমাদের লিখিত পরীক্ষার সাথে প্রযোজ্য ক্ষেত্রে আমরা এইখানে মৌখিক পরীক্ষাটা লিখে রাখি, মৌখিক পরীক্ষা। আর প্রযোজ্য ক্ষেত্রে যেখানে প্রয়োজন হবে সেইখানে ব্যবহারিক পরীক্ষা। আচ্ছা, এরপর চলে আসি আমরা আমাদের সিলেবাস বা মানবন্টন। সিলেবাস ও মানবন্টন। তো আমরা প্রথমেই আমরা মানবন্টন নিয়ে আলোচনা করব। বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা আমরা যেটা বলবো, বাছাই পরীক্ষা যেটা হবে প্রিলি পরীক্ষা যেটা হবে, সেই প্রিলি পরীক্ষাটাতে মূলত আপনাদের 4 ধাপে মানে 4টা বিষয়ে পরীক্ষা হতে পারে। প্রিলি পরীক্ষার 4টা বিষয় আমি একটু আপনাদেরকে লিখে দেই। যেমন যেখানে হতে পারে বাংলা, ইংরেজি, এরপর হতে পারে গণিত, সাধারণ জ্ঞান। তো এখন এর মানবন্টনটা কীরকম হতে পারে? আমরা সচরাচর বা গতানুগতিক প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা যেটা পেলাম, বাংলা হতে পারে 20 থেকে 25, ইংরেজি হতে পারে 20 থেকে 25, গণিত হতে পারে আপনার 15 থেকে 20 বা আরও বেশি হতে পারে, এরকমই। আর সাধারণ জ্ঞানের ভিতর 2টা পার্ট থাকে, একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং এর সাথে আমরা ডেইলি সায়েন্সটাকেও রাখতে পারি, ডেইলি সায়েন্স প্লাস আইসিটি বা কম্পিউটার। এইখানে হতে পারে 15 থেকে 20, এইভাবে পরীক্ষার মানবন্টনটা হতে পারে। এখন প্রিলিতে কাটমার্কস কত থাকবে, পাসমার্ক কত থাকবে? দেখেন, যেহেতু এই ক্ষেত্রে প্রিলিতে নির্দিষ্ট পাসমার্ক থাকে না, সেহেতু এই প্রিলিতে মানে তারা কত পদের বিপরীতে কত পদ রাখবেন সেটার উপর নির্ভর করবে যে তারা প্রিলির কাটমার্কসটা কত রাখবেন, এটা আগ থেকে বলা যাবে না। এরপর চলে আসি আমরা আমাদের লিখিত পরীক্ষা। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাছাই পরীক্ষার মার্কস যুক্ত হবে না আপনাদের মেধা তালিকা করার জন্য লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষাতে আপনাদের বিষয়গুলো সেই একই বিষয় থাকবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। মার্কস ডিস্ট্রিবিউশন সে একই রকমই হতে পারে, তবে লিখিত পরীক্ষাতে একটু দেখা যায় যে আপনার বাংলায় 30 হতে পারে, ইংরেজিতে 30 হতে পারে, গণিতে হতে পারে 15 বা 20 হতে পারে, আর সাধারণ জ্ঞানে
20 থাকতে পারে, এরকমটা হতে পারে। তো সাধারণ জ্ঞানের ভিতরে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স, আমি আগে যেটা বলেছিলাম, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই দুইটা প্লাস ডেইলি সায়েন্স প্লাস আইসিটি, এগুলো মিলিয়ে আপনাকে প্রশ্ন থাকতে পারে। আর বাংলার ভিতরে কি কি প্রশ্ন থাকতে পারে? বাংলার ভিতরে আপনাকে ছোট প্রশ্ন থাকতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, আপনার এক কথায় প্রকাশ থাকতে পারে, এক কথায় প্রকাশ, এর সাথে থাকতে পারে আপনার একটা রচনা থাকতে পারে, আর এটা থাকতে পারে চিঠি বা অ্যাপ্লিকেশন থাকতে পারে, চিঠি বা অ্যাপ্লিকেশন। ইংরেজির বেলায় সেম, আপনার এক কথা ইংরেজিতে এক কথা প্রকাশ, তো ইংরেজিতে বলা অনওয়ার্ড সাবস্টিটিউশন, এটা থাকতে পারে, নাও থাকতে পারে। তবে আপনার একটা কম্পোজিশন বলি আমরা, কম্পোজিশন অর্থাৎ রচনা থাকতে পারে, আর থাকতে পারে আপনার গ্রামারের উপরে থাকতে পারে, গ্রামার, আর থাকতে পারে আপনার একটা অ্যাপ্লিকেশন বা লেটার বা চিঠি, লেটার অর অ্যাপ্লিকেশন, এখন গণিতে সাধারণত আমরা যেটা দেখি, গণিতে সাধারণত শতকরা, ঐকিক নিয়ম, তারপরে দূরত্ব, জ্যামিতি, বীজগণিত ইত্যাদি থাকতে পারে। আর সাধারণ জ্ঞানের ভিতরে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে পারে, বা ছোট ছোট সাধারণ জ্ঞানে আপনার, আমার ধারণা করতেছে যেটা, এবং অন্যান্য পরীক্ষার অভিজ্ঞতা থেকে, যে এইখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোই থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, এই হলো আমাদের লিখিত পরীক্ষার সিলেবাস। তো লিখিত পরীক্ষার সিলেবাসটা আপনারা একটু নোট নিয়ে রাখতে পারেন বা দেখে রাখতে পারেন। এরপরে এখন চলে আসি আমাদের মৌখিক পরীক্ষা। দেখেন, মৌখিক পরীক্ষা তো কোনো নির্দিষ্ট সিলেবাসে হয় না। মৌখিক পরীক্ষাটা হয়, মানে এটা নির্ভর করে যারা মৌখিক পরীক্ষা নেন বা বোর্ডের সম্মানিত স্যারদের উপর নির্ভর করে। এরপরে চলে আসি পরীক্ষার ভেন্যু। পরীক্ষা আপনি কোথায় হবে, পরীক্ষার ভেন্যু, পরীক্ষার কেন্দ্র। বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি যে পরীক্ষাগুলো হয়েছে জেলা কেন্দ্রিক হয়েছে, জেলা কেন্দ্রিক, আবার বিভাগীয় পর্যায়ে হয়েছে, বিভাগীয় পর্যায়ে হয়েছে, জেলা এবং বিভাগীয় পর্যায়ে। তো আশা রাখি এবারও সেই জেলা, যদি জেলা কেন্দ্রিক নাও হয় তাহলে বিভাগ কেন্দ্রিক হবে, অর্থাৎ বিভাগীয় পর্যায়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ে প্রথমে যদি তারা প্রিলিমিনারি পরীক্ষা নেন, তাহলে প্রিলিমিনারি পরীক্ষা, এটার হয়তো একটু ফল দিতে মাসখানেক বা দিন 15 সময় লাগতে পারে। এই দিন 15 সময়ের পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হলো, প্রযোজ্য ক্ষেত্রে ভাইবা বা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হতে পারে। তো এটাই ছিল আমাদের মোটামুটি পরীক্ষার কেন্দ্র, সিলেবাস, এগুলো নিয়ে আলোচনা। এরপরে আমরা চলে আসি প্রস্তুতি, কিভাবে প্রস্তুতি নেবে। প্রস্তুতি কিভাবে নেবেন, কিভাবে নেবেন, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, আমি প্রায়শই একটা কথা বলি যে সেটা হচ্ছে যে বুদ্ধিমান লোক বর্ষার আগেই তার ঘরের চালা মেরামত করে। তো আমি যখন এই ভিডিওটা তৈরি করব বা ভিডিওটা যখন তৈরি করতে বসবো, ঠিক তার আগেই একজন আমাকে ফোন দিয়েছিলেন, তার বয়স প্রায় শেষ, 32-এর কাছাকাছি তার বয়স। তিনি বলছিলেন যে স্যার, আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি কিন্তু আমি টিকি নেই। তো সেক্ষেত্রে আমি তাকে বলেছিলাম যে দেখেন, আপনি যদি একটা ভোঁতা দা বা ভোঁতা কুড়ুল দিয়ে যদি লাকড়ি কাটতে যান, আপনি যতই শক্তি প্রয়োগ করে লাকড়ি কাটতে থাকুন, লাকড়ি কিন্তু কাটবে না, লাকড়ি কিন্তু কাটবে না। তো সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে প্রস্তুতি বলতে আপনাকে যে পরীক্ষা পদ্ধতিটা যেহেতু আপনি বুঝে গেলেন, আপনাকে এখন সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আপনার প্রস্তুতি যাবে এখন দুইটা পার্টে, আপনার প্রস্তুতি যাবে। একটা পার্ট হচ্ছে আপনার বাছাই পরীক্ষা, বাছাই, যেটা হবে প্রিলিমিনারি, আর আরেকটা হবে আপনার লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা।
তো এভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং আপনাকে এই প্রস্তুতিটা শুরু থেকেই নিয়ে নিতে হবে। এর কারণটা হচ্ছে কি, এর কারণটা হচ্ছে যে আমরা গতানুগতিকভাবে যেটা দেখি যে বাছাই যে পরীক্ষাটা আছে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটা, সমস্ত পরীক্ষার ভিতরে এই পার্টটা একটু টাফ হয়ে থাকে। যেহেতু আপনি প্রিলি পরীক্ষার মার্কসটা আপনার যোগ হবে না, একটা নির্দিষ্ট কাটমার্কে আপনাকে টেকাবে। এই নির্দিষ্ট কাটমার্কে টেকানোর জন্যই আপনার জন্য এটা খুব চ্যালেঞ্জ হয়ে যায়। আর লিখিত পরীক্ষা মেবি অতটা মানে কঠিন মানে সহজ বলা যাবে না, সব পরীক্ষা মাত্রই কঠিন। তবে লিখিত পরীক্ষাতে একটা সুযোগ থাকে, কোনো কিছু লেখা যায়, কিন্তু বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারিতে তো লেখা নাই। তাহলে আপনার জন্য শুরু থেকেই বাছাই এবং লিখিত পরীক্ষা প্রস্তুতি একসাথেই নিতে হবে। তো সেক্ষেত্রে পরীক্ষার জন্য আপনারা বাজারের যে কোনো বই পড়তে পারেন বা যে কোনো বই থেকে আগে প্রশ্ন প্যাটার্ন বুঝে নিতে পারেন। তো প্রশ্ন প্যাটার্ন যেহেতু লিখিত পরীক্ষার বা প্রশ্ন প্যাটার্ন এইখানে লিখিত পরীক্ষাও কখনো কখনো হয়েছে, তো সেই লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা আপনারা দেখে নিতে পারেন। সো সেই লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা আপনারা দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এবার চলে আসি আমরা যে আমার পাঠঘর, আমরা যে সাজেশনের কথা বলেছিলাম, আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়েছেন, অনেকেই জানিয়েছেন যে সাজেশনটা আসলে কী, সেই সাজেশনটা আপনাদের জন্য কতটা এফেক্টিভ হতে পারে বা কতটা এফেক্টিভ হবে আপনাদের জন্য। তো আসুন আমরা সেটা একটু দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাংলার একটা শীট দেখাচ্ছি আপনাদের, যে শীটটা আপনাদের কাছে যাবে। যে দেখেন এই শীটটাকে আমরা এমনভাবে সাজিয়েছি, আপনাকে যখন প্রশ্নগুলো যখন করা হবে, আপনি একই সাথে প্রিলি এবং রিটেন দুইটার প্রিপারেশন আপনার জন্য হয়ে যাবে। যেমন আমরা এইখানে পরাশ্রয়ী ধ্বনি এটার কথা যদি বলি, বর্ণের কথা যদি বলি, এটা প্রিলিতে রিটেন দুইটাই আসতে পারে। এবং এইখানে আমাদের এমসিকিউগুলো দেওয়া আছে, এই এমসিকিউগুলো চাইলে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর এখানে যেহেতু টপিক বেস দেওয়া আছে, টপিক বেস দেওয়ার কারণে আপনি প্রিপারেশনটাও নিতে পারবেন, একই সাথে আপনার প্রিলি এবং রিটেন দুইটারই প্রিপারেশন হয়ে যাবে। একই রকমভাবে যদি আমরা ইংলিশটা যদি আপনাদেরকে দেখাই, যেমন এটা হচ্ছে আমাদের আর্টিকেল পার্ট, আর্টিকেল পার্টটাকে আমরা এমনভাবে সাজিয়েছি, এটা আপনার প্রিলি এবং রিটেন দুইটার জন্যই আপনার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আপনাকে যদি রিটেন পরীক্ষা হয়, আমার বিশ্বাস যে আপনারা আর্টিকেল রিটেন পরীক্ষায় আপনারা পাবেন, অর্থাৎ কারেক্ট ইউজ অফ আর্টিকেলস এটা আপনারা পাবেন। এরপর আমরা কমপ্লেক্স কম্পাউন্ড, এভাবে প্রত্যেকটা বিষয় আমরা সাজিয়ে দিয়েছি। এরপরে দেখুন আমাদের ম্যাথ পার্টটা আমরা একদম সংখ্যার ধারণা থেকে ধরি। এই যে ম্যাথগুলো এমনভাবে আপনার সেট করা আছে, এই ম্যাথগুলো থেকে আপনার প্রিলি এবং রিটেন দুই জায়গায় ম্যাথগুলো আসবে, আমরা দিয়ে দিয়েছি আপনাদের। এবং একই সাথে আমরা যেটা বলবো, আপনারা যদি আমাদের এই শিটগুলো কিনেন বা শিটগুলো যদি আপনারা নিতে চান, এক্ষেত্রে আমাদের যে ক্লাসগুলো আছে আমাদের এবং শিট ওয়াইজ যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো আপনারা অনলাইন থেকে ফ্রি পাবেন। এইভাবে আপনার ক্লাসগুলো দেওয়া আছে। এবং প্রত্যেকটা পরীক্ষাতে যেটা হয় কি, আমাদের প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের জ্যামিতি থেকে একটা প্রশ্ন থাকে, জ্যামিতি থেকে একটা প্রশ্ন থাকে। দেখেন আমরা জ্যামিতি পার্টটাকে সবচেয়ে সুন্দরভাবে সাজিয়েছি, অন্য কোনো বইতে আপনারা এভাবে পাবেন না, এভাবে আমরা সাজিয়ে দিয়েছি। এর ফলে হবে কি, যে জ্যামিতি থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে থাকে, আপনারা এখান থেকে উত্তর করতে পারবেন। এরপরে আমরা দেখাবো, এরপরে আসেন আমরা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস পার্ট। যে আমরা প্র্যাকটিস পার্টটাকে দেখেন এমনভাবে সাজিয়েছে, আপনি যদি প্র্যাকটিস পার্টটাও যদি ঠিকভাবে পড়েন, আমার বিশ্বাস যে খাদ্য অধিদপ্তরে যদি 100 মার্কের লিখিত পরীক্ষা হয়, সে 100 মার্কের লিখিত পরীক্ষাতে অন্তত আপনি মানে 80 থেকে 85 আপনি কমন পাবেন। এবং এই সাথে আপনারা এটা নেওয়ার পরে আপনাদেরকে যখন পরীক্ষার আগে আগে আমরা একটি সাধারণ জ্ঞানের পার্ট আপনাদেরকে দিয়ে দেবো, বা সাধারণ জ্ঞানের অংশ আমরা আপনাদেরকে দিয়ে দেবো। দেখেন এভাবে প্রত্যেকটাই, যেমন এটা ইংলিশে আমাদের এই প্র্যাকটিস পার্টগুলো এভাবে আমরা সাজিয়েছি। আপনি যদি দেখতে চান, আমরা ম্যাথের প্র্যাকটিস পার্টগুলো অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি সবচেয়ে বাছাইকৃত প্রশ্নগুলো আমরা আপনাদের জন্য বাছাই করে রেখেছি। তো স্যার, এতক্ষণ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ স্যার, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।